খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম আজকের দিনের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকের এখন মাঠের বিষয়বস্তু হচ্ছে ক্রিকেট বোর্ড বৈধ নাকি অবৈধ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আলমগীর ভাই, ক্রিকেট বোর্ডটা বৈধ নাকি অবৈধ, নির্বাচনের পর থেকেই এই কথাটা চলছে। যারা অবৈধ বলছে তাদেরই একজন আপনিও, যারা এই পক্ষে আছেন। এখন সবশেষ কি হাল? আপনারা, আমার মনে হয় নির্বাচন হওয়ার পরে, জাতীয় ইলেকশন যেটা হলো, ন্যাশনাল ইলেকশন যেটা হলো, তারপরে আমরা বেশ কিছু তৎপরতা দেখতে পাচ্ছি। সো এটার আপডেটটা একটু আমাদেরকে জানাবেন যে আপনাদের পক্ষে এখন পর্যন্ত কি ধরনের সাপোর্ট আপনারা পাচ্ছেন, বা আপনারা এখন কি ধরনের তৎপরতা চালাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি কোনো পক্ষের নই, আমি ক্রিকেটের এই লোক। আমরা এই বোর্ডটাকে যারা অবৈধ বলছে, আমি তাদের পক্ষের লোক বলছি। আমি এই বোর্ডটাকে আমি সেইভাবে কিন্তু অবৈধ বলি না, বলার কোনো সুযোগই নেই, গঠনতান্ত্রিকভাবে কোনো সুযোগ নেই। আমরা যে প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে, প্রক্রিয়া ত্রুটির বিষয়টা আমরা বলছি, বাট যেই গঠনতান্ত্রিকভাবে বৈধভাবে এই নির্বাচনটা হয়েছে, সেই আঙ্গিকে কিন্তু বোর্ডকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা ছিল। যেই প্রক্রিয়ায় আমাদের জেলাগুলো থেকে কাউন্সিলরশিপ করে আনা হয়েছে, এই প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না। কারণ আপনারা জানেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনী যখন প্রথম কাউন্সিলরশিপ চিঠিতে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে, সেটা প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিতে চিঠির আলোকেই কাউন্সিলরশিপগুলো এসেছে। পরবর্তীতে এইটার আবার নতুন করে আমাদের এখন যিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন, সেটা গঠনতন্ত্রের ব্যাখ্যাটাকে নিজের মতো করে দিয়ে আবার নতুন করে পূর্বের যে কাউন্সিলরশিপের যে চিঠিগুলো এসেছিল সেগুলোকে বাতিল করে আবার নতুন করে কাউন্সিলরশিপ আনা হয়েছে, যার এটার প্রতিবাদে আমরা হাইকোর্টে গিয়েছি। আপনারা জানেন যে এটার পক্ষে আমরা রায়ও পেয়েছি, এটা হিয়ারিংয়ের অপেক্ষায় আছে। তো প্রক্রিয়াগত ত্রুটি আছে, সেটাই আমরা বলছি। মানে বৈধ প্রক্রিয়ায় অবৈধ যে কর্মকাণ্ডগুলো, যেমন আপনার ঢাকার ক্লাবে এখানে যে কাউন্সিলররা নির্বাচনী এলাকায় বা হোটেলে ছিল, কিন্তু তারা ব্যালটিংয়ে ভোট দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য আমাদের তুলে ধরেছি, আমরা আদালতে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি এবং সেই রায়ের পক্ষেই আসলে নির্ধারিত হবে যে এই বোর্ডের ভবিষ্যৎ বা আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব। ওকে, আপনারা কি ধরনের রায় আশা করছেন? মানে মানে আপনারা কি ভাবছেন আসলে? না, আমরা তো এটা তো তখনই আমরা এটা হাইকোর্টের যে হিয়ারিংয়ে আমাদের রায়, তো আমাদের প্রায় ৪৫ মিনিটের মতো হিয়ারিং হয়েছিল। ওখানে আমরা রায় আমাদের পক্ষেই পেয়েছি। যে চিঠিটা আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট দিয়েছেন, যে গঠনতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন, সেটাকে ভুল বলেছেন হাইকোর্ট। এটা পরবর্তীতে ফরচুনেট আনফরচুনেটলি প্রায় ২০ মিনিটের ব্যবধানে এটা আপার কোর্টে এটা স্টে হয়েছে। তো এটা পরবর্তী পূর্ণাঙ্গ শুনানির জন্য রাখা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি, তখনও কিন্তু রায় আমাদের পক্ষেই ছিল, আমাদের বিপক্ষে রায় যায়নি। তো আমরা প্রত্যাশা করি যে আমরা একটা ভালো রায় পাবো। এটা শুধু আমাদের জন্য না, কে ক্রিকেট বোর্ডে আসবে, কারা যাবে, বিষয়টা ওটা না। এটা আইনের শাসন প্রতিষ্ঠার একটা বিষয় আছে। ক্রিকেট বোর্ডের আমরা গঠনতন্ত্র না মানা, গঠনতন্ত্রকে উপেক্ষা করা, এই মানসিকতা থেকে বের করার জন্য আমরা আদালতের রায়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আচ্ছা, গঠনতন্ত্র না মানা বা প্রক্রিয়া নিয়ে আপনারা যেহেতু প্রশ্ন তুলছেন, আলমগীর ভাই, আপনি অনেক আগে বিসিবিতে ছিলেন, বেশ দুই মেয়াদে আপনি বিসিবিতে ছিলেন। এরপর আমরা যে বিসিবির ইলেকশনগুলো দেখেছি, অনেক সময় আমরা দেখেছি সমঝোতার মাধ্যমে নির্বাচন হয়েছে, বা নির্বাচনী প্রক্রিয়াটা কিন্তু সেই সব নির্বাচনগুলোতেও কিন্তু স্বচ্ছ ছিল বলে আমরা মনে করিনি আর কি। সেগুলো নিয়েও নানা ধরনের কথা ছিল। আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছিলেন কিনা, বা ওই ইলেকশনগুলোকে আপনারা কিভাবে দেখতেন? আসলে আপনি স্পেশালি আমি যদি বলতে যাই ২০১২ থেকে শুরু করে এর আগের নির্বাচনগুলো নিয়ে খুব একটা প্রশ্ন নেই। ২০১২ নির্বাচন নিয়ে যেই প্রক্রিয়াটা নিয়ে, এটা আসলে তদানীন্তন যে বোর্ড ছিল, যারা বোর্ডের এই কাজগুলো করেছেন, তারা কিন্তু গঠনতন্ত্রকে নিজেদের মতো করে সংশোধন করে, এটা তাদের ক্ষমতা দিয়ে হোক বা তাদের প্রশাসনিক ক্ষমতা বা কাউন্সিলরদেরকে কনভিন্স করে হোক, তারা কিন্তু গঠনতন্ত্রটাকে তাদের মতো করে, মানে গঠনতন্ত্রের মধ্যে থেকেই অন্যায় কাজগুলো করেছেন।
আচ্ছা, দুই বিষয়। আর একটা হচ্ছে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে গঠনতন্ত্রে যা আছে ওটাকে আপনি ভায়োলেট করেছেন। জি, তারা কিন্তু গঠনতন্ত্র তাদের মতো করে প্রথমে করে নিয়েছে। আপনার যেখানে ধরুন জেলা বিভাগ থেকে কাউন্সিলর হতে গেলে আপনার জেলা বিভাগের কার্যনির্বাহী কমিটির সদস্য হতে হবে, বাধ্যতামূলক ছিল, এটাকে তারা তুলে দিয়েছে। এইভাবে তারা তাদের ক্ষমতাটাকে তাদের নিজের লোকদেরকে এখানে প্রতিষ্ঠিত করেছে। জি, তখন আমরা কিন্তু এটা গঠনতান্ত্রিকভাবে এটার প্রতিবাদ করার কিন্তু খুব একটা সুযোগ ছিল না, কারণ তারা কিন্তু এজিএমে এই গঠনতন্ত্রটাকে পাশ করিয়েছে এবং এটা কিন্তু তারা জাতীয় ক্রীড়া পরিষদ এটাকে এন্ডোর্স করেছে এবং আইসিসি থেকে এটা এন্ডোর্স করেছে। সুতরাং আইনগতভাবে এটা আইনি প্রক্রিয়ায় যাওয়া আমাদের কোনো সুযোগ ছিল না। জি, তো সুতরাং দুই বিষয়ে দুইটা যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা কিন্তু বন্ধ হওয়া উচিত। এটা যে কোনো একটা জায়গায় গিয়ে আপনি দুইটাই অন্যায়। গঠনতন্ত্রটাকে আপনি নিজেদের মতো করে মানে ক্রিকেটের স্বার্থ উপেক্ষা করে বা সাধারণ কাউন্সিলরদের স্বার্থ উপেক্ষা করে আপনি আপনার মতো করে করবেন, এটাই যেরকম অনিয়ম। একইভাবে আপনি গঠনতন্ত্রে যা আছে আপনি এটার ব্যাখ্যা আপনি আপনার মতো করে দিয়ে এটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন, আপনার মতো করে ভোট করবেন, এটাও কিন্তু অনিয়ম। তো এগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত যে কোনো একটা জায়গায়। ভবিষ্যতে যারা ক্ষমতায় মানে এখন যারা সরকারে আছেন বা ক্রিকেট বোর্ডে আসবেন তারাও যদি এই অনিয়ম করেন আমরা কিন্তু তারও বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলবো। কিন্তু অনেক স্বেচ্ছাচারিতা হয়েছে নিশ্চয়ই। আপনি যেটি বলছেন যে গঠনতন্ত্রের মধ্যে থেকেই তারা নিজেদের মতো করে অনেক কিছু করেছেন। আমি বলতে চাচ্ছি যে আলমগীর ভাই, মানে শুরু থেকেই এই প্রতিবাদটা জারি ছিল না কেন? বা আপনারা আসলে পোড় খাওয়া সংগঠক, আপনারা চাইলেই অনেক কিছু করতে পারতেন বা প্রতিবাদ জানাতে পারতেন বা অনেক কিছু করতে পারতেন, আপনারা সেটি করেননি কেন? আপনি হয়তো জানেন যে আমরা কিন্তু এই কনস্টিটিউশনটা যখন এই অ্যামেন্ডমেন্টটা করলো 2012 সালে এসে আমরা কিন্তু এর প্রতিবাদে আদালতে গিয়েছি। কিন্তু আচ্ছা, আমাদের স্থপতি মুবাশ্শর রায় আমাদের পক্ষে কিন্তু আমরা আদালতে গিয়েছি। এই আদালতের রায় কিন্তু 2017 সালে এসে এই আদালতের রায়টা তারা তাদের সরকার দলীয় ক্ষমতা ছিল তাদের, তারা আদালতকে তাদের মতো করে ব্যবহার করে এই রায়টা নিয়েছে হতো 2017। আমরা তখনও কিন্তু আইনি প্রক্রিয়ায় গিয়েছি এবং আপনি যদি খেয়াল আছে কিনা আমি জানি না, অনেকেই দেখেছেন আমরা কিন্তু তখন পাপন ভাইকে আমরা বেক্সিমপুর কর্মচারী বলেও কিন্তু আমরা অনেক প্রতিবাদ করেছি। জি, জি। কিন্তু আসলে প্রতিবাদের ভাষাটা আমরা একটা পর্যায়ে গিয়ে আমাদের সংখ্যাটা কমে গেছে, আমরা আর প্রতিবাদ করতে পারিনি। তখন আপনি জানেন যে নানা রকমের প্রশাসনিক চাপ আমাদের উপর ছিল, বিভিন্ন এজেন্সির লোকজন আমাদেরকে আসলে অনেক রকম হয়রানি করেছে, যে কারণে একটা সময় গিয়ে আমরা কিন্তু 2017 সালের পর গিয়ে আমরা কিন্তু আর কথা বলার আমাদের সুযোগ ছিল না। রাইট। কি ধরনের হয়রানি ছিল একটু আমাদেরকে যদি বলতেন? আপনি আসলে 2012 সালে যে নির্বাচনটা করে আমরা যখন এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই, এই কনস্টিটিউশন যেটা তাদের মতো করে করেছে, আমরা 2008 সালে যে কনস্টিটিউশনটা ছিল যেটা এজিএমে পাস হয়েছে ওটাকে যখন ওরা ওদের নিজেদের মতো করে লিখে আবার এটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এনরোজ করালো, আমরা এটার যখন প্রতিবাদ করেছি তখন আমাদেরকে বিভিন্ন এজেন্সির লোকজন আমাদেরকে থ্রেট করেছে এবং আমরা পালিয়ে বেরিয়েছি। 2012 সালের এই ক্রিকেট বোর্ডের নির্বাচন আগে আমাদের অনেককে কিন্তু আমরা 4-5 জনকে কিন্তু আমাকে পালিয়ে বেড়াতে হয়েছে, আমরা কাউন্সিলর হতে পারিনি। আমাদের মানে স্পোর্টসের সাথে আমাদের সম্পৃক্ততা এক প্রকার অলিখিতভাবে কিন্তু নিষিদ্ধ ছিল। দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু স্পোর্টসের সাথে একেবারে ইনভলভ থাকতে পারিনি। তো এই দিনগুলো কিন্তু আমরা পার করেছি। সুতরাং আমরা কিন্তু ক্রিকেট বোর্ডের বিভিন্ন সময় এই অনিয়মগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলেছি এবং আমি এই শোর মাধ্যমে এটাও বলে রাখতে চাই, ভবিষ্যতেও যদি কোনো অনিয়ম বা কোনো গঠনতান্ত্রিক যদি কোনো অপব্যবহার ক্ষমতার ব্যবহার হয় আমরা কিন্তু অবশ্যই আমরা এগুলো কথা বলবো, আমরা তুলে ধরবো। অবশ্যই আলমগীর ভাই, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আপনাদের ভাবনা নিয়ে আরো আলাপ করব। তার আগে ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে আছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। আলমগীর ভাই, আমরা বলছিলাম যে ক্রিকেট বোর্ডের যে এখনকার যে পরিচালনা পর্ষদটা আছে সেটি বৈধ না অবৈধ, সেটির জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। হাইকোর্টের রায় আসবে নিশ্চয়ই, আপনি বলছিলেন, তারপরে আমরা ডিসিশনটা জানতে পারবো। কিন্তু যে পরিচালনা পর্ষদটা গঠিত হয়েছে বা যারা এসেছেন ক্রিকেট বোর্ডে তারা আসলে ক্রিকেটের কতটুকু জানেন বা ক্রিকেটের জন্য তাদের অবদান, মানে আগে তাদের আসলে ক্রিকেটে কতটুকু সংশ্লিষ্টতা ছিল? আসলে ক্রিকেট বোর্ডকে বৈধ অবৈধ বলাচ্ছে এটাই আসলে আলোচনার বিষয় হওয়া উচিত। 5ই আগস্টের পর কিন্তু আমরা যারা খুব একটা রাজনৈতিকভাবে সম্পৃক্ত না, আমরা যারা অ্যাবসলিউটলি ক্রীড়ার সাথে জড়িত, ক্রীড়া সংগঠক হিসেবে আমাদের যাত্রা এবং আমরা ক্রীড়া সংগঠক হিসেবে এই অঙ্গনে আছি, জি, আমাদের একটা বড় প্রত্যাশা ছিল যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যেই দুর্বলতার জায়গাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন মাধ্যমে এই বিষয়গুলো উঠে এসেছে, এই বিষয়গুলোকে প্রপারলি অ্যাড্রেস করে
একটা ভালো কিছু ভালোর দিকে আগাবে। তা আনফর্চুনেটলি আসলে আমাদের সে আশাটা খুব একটা সফল হয়নি। তার অন্যতম উদাহরণ হচ্ছে ক্রিকেট বোর্ড। আপনি যেটা বলছেন, যাদেরকে এখানে তুলে আনা হয়েছে, এখানে ক্লাব ক্রিকেট বলেন, জেলা বিভাগ থেকে যাদেরকে তুলে আনা হয়েছে, আমি যেহেতু জেলা বিভাগের প্রতিনিধিত্ব করি, আমি বলতে পারবো যে সব পরিচালকরা জেলা বিভাগ থেকে এখানে পরিচালক হয়ে এসছেন, তাদের সাথে জেলা বা বিভাগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তারা দুই একজন ছাড়া বাকিদের অধিকাংশই কিন্তু জেলা পর্যায়ে তাদের কখনো জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য ছিলেন আমার জানা নেই। যাদের সাথে ওই জেলা বা ওই বিভাগের ন্যূনতম কোনো সম্পৃক্তি নেই, সম্পৃক্ততাই নেই, যারা ওই জেলা বা বিভাগের সংগঠক কারা আছেন, কোথায় কী সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস আছেন, কিছুই জানেন না, তাদেরকে আপনি এনে ক্রিকেট বোর্ডের পরিচালক করলেন, তাদের কাছ থেকে আপনি ভালো কি আশা করবেন? তারই আমরা কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি তাদের আচার আচরণে, কথায়, বিভিন্ন মন্তব্যে, বক্তব্যে। আমরা তাদের কিন্তু তাদের প্রকৃত চিত্র রূপটা আমরা তাদের বলা উচিত ছিল, আমার জেলাতে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার নাই, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা উচিত, জেলা লিগ আয়োজনের জন্য এই সুযোগ সুবিধা বাড়ানো উচিত। তাদের আচরণের কথাই কিন্তু বোঝা যেত যে তারা আসলে তাদের ক্রিকেটের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা। অ্যাকর্ডিংলি ঢাকার ক্লাব ক্রিকেটও কিন্তু একই অবস্থা হয়েছে। যারা ক্লাব ক্রিকেটে পরিচালিত মানে যারা পরিচালক হয়েছেন, তাদের অধিকাংশের সাথে ক্লাব ক্রিকেটের কোনো সম্পৃক্ততা নেই। তো যে কারণে আসলে এই অসমন্বয়টা, এই আপনার ভুল বোঝাবুঝিটা এবং সাধারণ মানুষের কাছে ক্রিকেট বোর্ডের যে গ্রহণযোগ্যতা ছিল, সেটা কিন্তু দিন দিন কিন্তু নেমে যাচ্ছে। তারা এখানে আসলেন কিভাবে, মানে প্রক্রিয়াটা কি ছিল, মানে হুট করেই এই ধরনের ফেসগুলোকে কেন ক্রিকেট বোর্ডেই আনতে হলো? এটার জবাবটা আসলে আমাদের তখন যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব, উনি ভালো বলতে পারবেন। উনি কোন প্রক্রিয়ায় তাদেরকে তুলে এনে এসেছিলেন এবং কোন প্রক্রিয়ায় তাদেরকে কাউন্সিলর করেছিলেন, পরিচালক করেছেন, এটা উনিই ভালো বলতে পারবেন। আমরা যারা ক্রীড়া সংগঠক আছি, আমরা নিরপেক্ষ মূল্যায়ন থেকে যদি বলতে পারি এই কাজগুলো ভালো হয়নি, এটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এটার কনসিকুয়েন্স কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে আরও বেশ কিছু বছর কিন্তু এটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে। রাইট, আলমগীর ভাই, আপনি যেটি বলছিলেন যে এই যে এই পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের ক্রিকেট নিয়ে যে কিছুটা জানার অভাব থাকার কারণেই ক্রিকেটের বাইরের বিষয়গুলোই বেশি আলোচনায় এসেছে। আমরা একটু দেখতে চাই যে গত এই কমিটিটা মানে বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি মাঠের বাইরের কথাগুলো নিয়েই বেশি আলাপ হয়েছে, বেশি বিতর্ক হয়েছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে তো আমরা এতক্ষণ আলাপ করলাম, এরপর আমরা দেখলাম যে শুরুতেই মাঠ ইস্যুতে একটা মন্তব্য করেছেন বিসিবির একজন পরিচালক, তারপর থেকে বিসিবি বাফে একেবারে মুখোমুখি একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে পরবর্তীতে দুটো ফেডারেশনকে সংস্থাকে চিঠি চালাচালি করতে হয়েছে। বিশ্বকাপ নিয়ে বিসিবির যে একটা সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বিশ্বকাপই খেলতে পারলো না। বর্তমান বোর্ডের দুর্নীতি নিয়ে একজন পরিচালক সরাসরি অভিযোগ করেছেন, তারপর থেকে আমরা তাকে আর দেখিনি কখনো মিডিয়াতে। এরপরে যে ক্লাবগুলো বিদ্রোহ করলো, ঘরোয়া ক্রিকেটের একটা কাঠামো ভেঙে পড়লো, তারপরে আমরা দেখলাম যে একটা ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট করা হলো, সেখানে একটা বড় সংখ্যক ক্লাব খেলেনি, পরবর্তীতে তাদেরকে নিয়ে আলাদা, তাদের ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট করা হলো, সেটিও আমরা দেখলাম। আম্পায়ার্স কমিটি এবং বিসিবিতে ব্যয় নিয়ে পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে অসন্তোষ। একই পরিচালক তিনি ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। তারপর আমরা দেখেছি 3 পরিচালকের একটা ছবি ভাইরাল হয়েছিল, যেই ছবিটা কোনোভাবেই পজিটিভ কিছু ছিল না। পরবর্তীতে সেটি নিয়েও নানা ধরনের ব্যাখ্যা আমরা শুনেছি। সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখেছি যে বিসিবিতে যতগুলো বিতর্ক তৈরি হয়েছে বা যত বেশি আলাপ হয়েছে, সবই মাঠের বাইরের আলাপ নিয়ে এবং বেশিরভাগই বিতর্কই তৈরি করেছে, মানে পজিটিভ আলোচনা আমরা খুব কম দেখেছিলাম। এটা আসলে এর বাইরেও আপনি দেখেন আরেকটা যেটা বড় যে ঘটনা আমার কাছে মনে হয়েছে, যেটা আপনি বাংলাদেশের 64 জেলা 8টা বিভাগ ক্রীড়া সংস্থা আছে, এই বোর্ডের অধীনে কোনো জেলায় কোনো ক্রিকেট লিগ টুর্নামেন্ট হয়নি। এটা বড় একটা ইম্প্যাক্ট, কিন্তু আলোচনা সমালোচনার বাইরে গিয়ে এটা একটা বড় যেটা ক্ষতি হয়েছে। আচ্ছা, এগুলো কেন হয়েছে? এখন ধরেন আপনি একজন ক্রিকেট বোর্ডের পরিচালক, আপনি যদি আপনার স্ট্যাটাসটা না বুঝেন, আপনার অবস্থানটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি এই যে মন্তব্য, এখন ডাব নিয়ে কি হয়েছে, একজন ক্রিকেট বোর্ডের পরিচালক ডাব নিয়ে মিডিয়াতে বলা, এটা ভেরি আনফর্চুনেট। এটা বোর্ডে আলোচনা করবে, বোর্ড সবাই আলোচনা করবে, যদি কোনো রকমের কোনো হিসাবের বা এই বিষয়টা কাদের উপর গিয়ে পড়ছে,
প্লেয়ারদের উপর গিয়ে কিন্তু আপনি যদি এখানে কোনো অনিয়ম থেকে থাকে, কোনো সংগঠনের কোনো অনিয়ম থেকে থাকে, কিন্তু এটার এন্ড ইউজারকে ক্রিকেটাররা, জি তাহলে এইটা গিয়ে পড়ছে কিন্তু ক্রিকেটারদের উপর। সুতরাং এই যে বক্তব্যগুলো, কোন বক্তব্য, কোন কথাগুলো কার উপর গিয়ে পড়বে, এটা ক্রিকেটের কি ক্ষতি করবে, এটা তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে এখানে এই বোর্ডের আপনি প্রায় 90%, 85% কাউন্সিলর কিন্তু জীবনের প্রথম ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন এবং হওয়ার সুযোগ পেয়েছেন। এটা ভবিষ্যতে আর পাবে কিনা আই এম ডাউটফুল। তো স্বাভাবিক এদের কাছ থেকে এরা আবার পরিচালক হয়েছেন। তো এই পরিচালকদের আসলে মানে আপনি ক্রিকেট বোর্ডে যদি আমরা 96 থেকে হিসাব করি, কারা ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন? গেম ডেভেলপমেন্ট কমিটির এখন চেয়ারম্যান হয়েছেন আসিফ আকবর। জি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কারা ছিলেন? সাবের আহমদ চৌধুরীর মতো লোক গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। আরাফাত রহমান কোকু ভাই ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। খন্দকার জামিল ভাই ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটি। কোনো হাই এন্ডের সংগঠকরা, কারণ এটা তো ক্রিকেটের মূল একটা জায়গা। তো এই যে পদগুলো যারা ভাগ করে নিয়েছে, তাদের এই পদগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাদের আসলে মিডিয়াতেও কথা বলার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই ক্রিকেট নিয়ে। আপনি অধিকাংশ পরিচালকের কিন্তু এর আগে মিডিয়াতে কথা বলতে, এখন যখন মিডিয়া তাদের সামনে এসেছে, তারা কি বলবেন, তারা খেই হারিয়ে ফেলছেন। তো সব কিছু মিলিয়ে একটা ক্রিকেট বোর্ডের টোটাল কাঠামোটাই ভেঙে গেছে। আর যিনি সভাপতি হয়েছেন, জি ওনারও কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালকদের উপর খুব একটা যে নিয়ন্ত্রণ নেই, বাকিদের মন্তব্য কিন্তু সেটা বোঝা যাচ্ছেন। জি। আগে কিরকম হতো, আমাদের যখন বোর্ডে ছিলাম, কে বোর্ডে সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন, এটা বোর্ড সভাপতি কিন্তু নির্ধারণ করে দিতেন। জি তো এর বাইরে কিন্তু কারো কথা বলার কোনো সুযোগ থাকতো না। এখন কিন্তু বোর্ড প্রেসিডেন্টের কোনো কন্ট্রোল নাই বলে যে যার মতো করে যার অবস্থান থেকে যে কোনো বিষয়ে মন্তব্য করছেন, এটা মানুষের, সাধারণ মানুষের মধ্যে একটা বাজে একটা ধারণা এবং তৈরি করছে। এবং সেসব বলছেন দেখেই বিতর্ক তৈরি হচ্ছে, পরবর্তীতে সাংবাদিকদেরকে বিসিবিতে নিষিদ্ধ করতে হচ্ছে। আমরা আপনার সঙ্গে আরো আলাপ করবো, তার আগে আরেকটা বিরতি নিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলছিলাম, বিসিবির সাবেক একজন পরিচালক আছেন আমাদের সঙ্গে। আলমগীর ভাই, আমরা আপনার কাছে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় দেখতে চাই। সেটি হচ্ছে যে এই যে বোর্ডটা নিয়ে আমরা নানা রকম সমালোচনা করছি, নানা ধরনের কথা বলছি, নানা বিতর্ক হচ্ছে, এসবের মধ্যেও তারা কিছু কাজ করার চেষ্টা করছে। এই ইয়ে থেকে আমরা বলবো যে আমরা দেখেছি যে গত 5 মাসে তারা বেশ কিছু টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছে। একেবারে দায়িত্ব নিয়েই তারা একটা বিপিএল আয়োজন করলো। সেই বিপিএলটাতে তাদের খুব টার্গেট ছিল। তারা বলেছিল শুরু থেকেই, তারা বলছিলেন যে তারা ফিক্সিং রেটটা কমিয়ে আনতে চান, এবং তারা দাবি করেছেন টুর্নামেন্ট শেষে যে 82% নাকি সন্দেহমুক্ত ম্যাচের সংখ্যা কমেছে। একই সঙ্গে আমরা দেখছি যে তারা ফার্স্ট ডিভিশন টুর্নামেন্টটা করেছেন, যদিও সেখানে সবগুলো ক্লাব খেলতে চায়নি, বিদ্রোহ হয়েছে, তারপরেও তারা টুর্নামেন্টটা শেষ করেছেন। এরপরে যারা খেলতে পারেনি তাদেরকে নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ কাপ দেখেছি ক্রিকেটারদেরকে নিয়ে, যাতে ক্রিকেটারদের ক্ষতি না হয়। আমরা দেখেছি যে বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপে খেলতে যেতে পারলো না, তখন তারা একটা অদম্য টি-20 টুর্নামেন্ট করলেন। বিসিএলের একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটা তারা আবার ফিরিয়েছেন। তারপরে অনেকগুলো উইকেট তৈরির তারা একটা পরিকল্পনা নিয়েছেন। রংপুরে আমরা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একাডেমি তৈরির উদ্যোগ তারা নিয়েছেন। আমরা দেখেছি নারী বিপিএল শুরুর ঘোষণা দিয়েছেন, মাদ্রাসা ক্রিকেট চালু করার ঘোষণা দিয়েছেন, বয়সভিত্তিক ক্রিকেটে বিভিন্ন পরিকল্পনা তারা নিয়েছেন, এবং একটা আঞ্চলিক কার্যালয় আমরা অনেক বছর ধরে শুনে আসছিলাম, রিজিওনাল ক্রিকেট। অবশেষে তারা সিলেটে একটা আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছেন, যদি এখন পর্যন্ত তাদের কার্যক্রম শুরু হয়েছে কিনা আমরা জানি না। তো এই যে কিছু কাজও তারা করেছেন, এই কাজগুলোকে আপনি কিভাবে রেট করবেন, কিভাবে দেখছেন? না, আসলে এটা তো ক্রিকেট বোর্ডের কিছু রেগুলার কিছু ক্যালেন্ডার আছে, এই যেমন ঢাকা লিগ আয়োজন করা, বিপিএল আয়োজন করা, উইমেন্স দের একটা মানে নতুন ইভেন্ট যোগ করা, তারপর আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস ইমপ্রুভমেন্টের জন্য কিছু উইকেট করা, তারপর একাডেমি করার পরিকল্পনা তো অনেক আগেই ছিল, কখনো বাস্তবায়ন হয়নি, এখনো পরিকল্পনা পর্যায়ে আছে। তো যেগুলো আসলে কাজ করেছে এগুলো অলমোস্ট সবগুলো রুটিন ওয়ার্ক, কিন্তু খুব একটা যে এগুলো আগেও এরকম হয়নি এরকম নয়। টুর্নামেন্ট ঢাকার লিগ, এটা তো এখন ঢাকার লিগ হওয়ার কথা ছিল 3টা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ। আচ্ছা, ওখানে কিন্তু আপনি সব একটা শুধু ফার্স্ট ডিভিশন লিগ, তাও সবগুলো পার্টিসিপেট করেনি। বিপিএল আয়োজন হয়েছে, এটাও একটা রুটিন ওয়ার্ক ছিল। আর এইবারের বিপিএল যে এখন দুর্নীতির মুক্ত ছিল, এটা একটা বিষয়, ভালো উদ্যোগ, ভালো প্রশংসনীয় উদ্যোগ। বাট এটা যে খুব একটা সাকসেসফুল বিপিএল ছিল ফিনান্সিয়াল টার্মসে, যে খুব সাকসেসফুল বিপিএল ছিল সেটা কিন্তু বলা যাবে না। কারণ আমার প্রথম যখন আমরা বিপিএল করি, প্রথম বছর কিন্তু আমরা বিপিএল করে
তখন আমরা প্রায় 30 কোটি টাকা আমরা প্রফিট করেছিলাম, ক্রিকেট বোর্ডে আমরা জমা দিয়েছিলাম। জি। তো সেই হিসাবে আজকে 15 বছর পর গিয়ে বিপিএল এর যে আর্নিং সোর্স বা যে স্পন্সরশিপ ভ্যালু, এটা কিন্তু অনেক বেড়ে যাওয়ার কথা ছিল, যে আনফর্চুনেটলি এবার প্রফিট করতে পেরেছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি খুব একটা বেশি ফিনান্সিয়ালি প্রফিট করতে পারিনি। জি। বিপিএল এর যে আঙ্গিকে আয়োজন করার কথা, সে আঙ্গিকেও আয়োজন হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। যে কাজগুলো হয়েছে অবশ্যই কিছু প্রশংসনীয় কাজ হয়েছে এবং এগুলো বাস্তবায়নের প্রক্রিয়া পর্যায়ে আছে। যেমন রংপুরে যে একাডেমির কথা বলছে, শুধুমাত্র রংপুরে নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিকভাবে যে সক্ষমতা আছে, আমাদের এটা অনেক আগেই পরিকল্পনা ছিল, প্রস্তাবনা ছিল, যেটা বাস্তবায়ন হয়নি। অ্যাটলিস্ট 8টা বিভাগীয় শহরে 8টা ক্রিকেটের এক্সেলেন্স সেন্টার, স্পোর্টস একাডেমি, ক্রিকেট একাডেমি গড়ে তোলার মতো সক্ষমতা ক্রিকেট বোর্ডের আছে। সেটা বিগত 15 বছরও হয়নি। সে প্রস্তাবনা আমরা প্রায় 2006-07 সালে ক্রিকেট বোর্ডের প্রস্তাবনা দেওয়া ছিল, কিন্তু সেটা এই পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আশার বিষয় যে এটা রংপুরে একটা একাডেমি করার একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে। তো সব মিলিয়ে আসলে এই সময়ের মধ্যে যে আমরা বিশ্বকাপটা খেলতে পারিনি, এটার বদলে আপনি একটা টুর্নামেন্ট করলেন। আপনি একটা প্লেয়ারের কিন্তু লাইফ টাইম ড্রিম হচ্ছে একটা বিশ্বকাপ খেলা। এই যে কোনো কারণে হোক এই বিশ্বকাপটা কিন্তু এই বোর্ডের আমলেই কিন্তু খেলতে পারেনি। এটা একটা বড় একটা ক্ষত, একটা দাগ কিন্তু থেকে যাবে। এবং প্লেয়ারদের যে সাফারিংস আমরা পরবর্তীতে কিন্তু দেখেছি যে অনেক প্লেয়ার কমায় চলে গেছে। এটা নিয়ে হয়তো অনেকে হাসি ঠাট্টা করছেন, কিন্তু এটাই কিন্তু রিয়েলিটি। একটা ছেলে বেড়ে উঠে যখন একটা ন্যাশনাল টিম আসে, তার একটা স্বপ্ন থাকে, হচ্ছে প্রথম স্বপ্ন হচ্ছে ন্যাশনাল টিমে খেলা, তারপর স্বপ্ন হচ্ছে এটা বিশ্বকাপ খেলা। সেই বিশ্বকাপটাই কিন্তু তারা খেলতে পারেনি। তো সব মিলিয়ে খুব একটা সফল এটা কিন্তু আপনি বলা যাবে না। কিছু কাজ করেছে, রুটিন ওয়ার্ক করেছে। তারপর আপনি রিজনাল যে সিলেটে যে একাডেমি অফিস উদ্বোধন করেছে, আপনি সিলেট থেকে যিনি কাউন্সিলর হয়েছেন, ওনার সাথে সিলেট জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থার কোনো সম্পর্ক নেই। আপনি অফিস উদ্বোধন করে আপনি এখন যে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে উনি ওখানে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় উনি সাধারণ পরিষদে বা এক্সিকিউটিভ কমিটিতে থাকতে পারবেন না, ওনার কোনো সম্পৃক্ততা এখানে নেই। তো আপনি এগুলো লোক দেখানো যে কাজগুলো হয়েছে, কারণ ওখানকার প্রকৃত সংগঠকদেরকে যদি আপনি রিজনাল ক্রিকেটের দায়িত্ব দিতে না পারেন, তারা যদি ওই জেলা বা ওই বিভাগের ক্রিকেটের সাথে তাদের সম্পৃক্ততা না থাকে, তাহলে কিন্তু তাদের পক্ষে ওই জেলা বিভাগে ক্রিকেট ডেভেলপমেন্ট করা বা ক্রিকেট নিয়ে কাজ করা এটা কোনোভাবে সম্ভব না। সেটাই, এইসব নিয়ে আরো আলোচনা করার সুযোগ আছে। আলমগীর ভাই, আমরা যেখানে আলোচনায় ছিলাম ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়ে কথা বলছিলাম, বিতর্ক নিয়ে কথা বলছিলাম, বোর্ডের প্রক্রিয়া নিয়ে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম। এখন যারা আছেন, মানে এদেরকে দিয়ে আপনি মানে কি ভাবেন এরা দেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যেতে পারবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে যদি এরা না থাকেন, সেক্ষেত্রে বিসিবিতে আপনি কি ধরনের সংগঠক চান? মানে এর পরবর্তী ইয়েটা কি হবে আসলে? আসলে এখন যারা আছেন তারা, আমরা তাদের যে গত 8 মাসের যাদের যে কর্মকাণ্ড বা তাদের যে অ্যাক্টিভিটিস দেখেছি, এটা এখন সবার কাছে পরিষ্কার যে আসলে এদের হাতে ক্রিকেট নিরাপদ না। এটা আমি হয়তো বলতে শোনাবে যে আমি একটা পক্ষের হয়ে বলছি, এটা নিরপেক্ষভাবে কিন্তু এটা সবাই বলছে এখন। ক্রিকেট কূটনীতি থেকে শুরু করে, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে, তাদের বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এটা প্রুভেন যে আসলে তাদেরকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট ভালো চলবে না। এখন আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে পরিচালনা করার জন্য আমি প্রত্যাশা করব এখন যারা ক্ষমতায় আছেন তারা এমন কিছু করবেন না যেটার পুনরাবৃত্তি হয়। যেটা এখন যারা বোর্ডে আছেন, যে নির্বাচন করেছেন, এটা কিন্তু যুগ যুগ ধরে ক্রিকেট আলোচনায় রেফারেন্স হিসেবে ব্যবহার হবে। মানে এই রেফারেন্স হিসেবে এখন যারা ক্ষমতায় আছেন, যারা এমন কিছু করবেন, যারা কিছু এমন এক্সাম্পল সেট করবেন যেটা ভবিষ্যতে অনুকরণীয় হয়। এবং আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আশাবাদী যে বিএনপির যে নির্বাচন ইস্তেহার, এই যে ক্রিয়া সম্পৃক্তদের যেই কর্মকাণ্ডগুলো আছে, এগুলো যদি আমরা স্টাডি করি, বেশ কিছু এই প্রথমবারের মতো স্বাধীনতার পর কোনো একটা রাজনৈতিক দলের নির্বাচন ইস্তেহারে আপনার স্পোর্টসটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বেশ কিছু কিন্তু আশাপ্রদ, এবং কিন্তু আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে কাজ করি, আমাদের আশা দেখার মতো বেশ কিছু বিষয় কিন্তু এখানে আছে। বিশেষ করে স্কুল লেভেল থেকে স্পোর্টসটাকে বাধ্যতামূলক করা, অবকাঠামোটাকে ডেভেলপ করা, প্লাস হচ্ছে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তো
এইটাকে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে আসা, এখানে রাজনীতিকরণ না করা, এই অঙ্গীকারগুলো কিন্তু বিএনপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া আছে, যেটা আমাদেরকে আশা দেখাচ্ছে। এবং আমরা প্রত্যাশা করি এই নির্বাচনী ইস্তাহারের এই প্রতিফলনগুলো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে শুরু করে সব ফেডারেশন নির্বাচন, জেলা বিভাগের নির্বাচন, আমরা এটার একটা প্রতিফলন দেখব। সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব যদি উঠে না আসে, ক্রিয়াঙ্গনে কিন্তু গুড গভর্নেন্সের আমরা কিন্তু পথে আমরা হাঁটতে পারবো না। জি। আমরা গুড গভর্নেন্স যদি আমরা এখানে চালু করতে না পারি, বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিয়ে আমরা খুব একটা সামনের দিকে আগানো বা ভবিষ্যৎ আমরা বাংলাদেশ ক্রিয়াঙ্গনকে আমরা ভালো মানে, আমরা এশিয়া মানে বা বিশ্ব মানে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন, সেটা কিন্তু কখনো বাস্তবায়িত হবে না। তো আমি প্রত্যাশা করি যে ক্রিকেট বোর্ড যে নির্বাচন হবে, এটা ভালো নির্বাচন হবে। প্রকৃত সংগঠকরা এখানে কাউন্সিলর হওয়ার সুযোগ পাবে, নির্বাচন করার সুযোগ পাবে, নির্বাচিত হয়ে আসবে। এবং শুধু ক্রিকেট বোর্ড না, বাংলাদেশের বাকি যে ফেডারেশনগুলো আছে, এই ফেডারেশনগুলোতেও ভালো নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে। গঠনতন্ত্রের যেই দুর্বলতার জায়গাগুলো আছে, যে অ্যানামিলিসগুলো আছে, এগুলা পরিবর্তনের বা সংস্কারের বা আধুনিক আইনের উদ্যোগ গ্রহণ করবে। একটা ভালো ক্রিয়া পরিবেশ, ক্রিয়া বান্ধব পরিবেশ আমরা দেখতে পাবো। আলমগীর ভাই, আপনি কি ধরেই নিচ্ছেন যে খুব শীঘ্রই আরেকটা নির্বাচন হচ্ছে বিসিবিতে? এটা এখন আসলে কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে। তবে এটা আমি এই কারণেই বলছি আমি আশাবাদী, কারণ হাইকোর্টে যেই আমরা যে অ্যাপিলটা করেছিলাম, যে হিয়ারিংটা হয়েছে, তখন কিন্তু এটা এই সরকারের আমল না, বিগত তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকার আমলেই কিন্তু এই হিয়ারিংটা হয়েছে। ওই হিয়ারিংটাতে আমি ওখানে ছিলাম, প্রায় 45 মিনিটের মতো হিয়ারিং হয়েছে। তো দুপক্ষের কথা শুনে এবং যিনি বিচারক ছিলেন, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার যে অবজারভেশন, আমি এটা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে যে কাজগুলো তখন হয়েছে বৈধভাবে হয়নি। এটা আদালতেও প্রমাণিত হবে, এবং আদালতে যদি এটা প্রমাণিত হয়, এরপর কিন্তু অল্টারনেটিভ অপশন কিন্তু ক্রিকেট বোর্ডে পরবর্তী একটা নির্বাচন হওয়া ছাড়া আর কোনো অপশন তো খালি নেই। সেটাই। এবং সেটি যদি হয়, আপনি যেটি বলছিলেন যে নির্বাচন যদি হয় সেটি ফেয়ার হবে, সেখানে রাজনীতি মুক্ত লোকজন আসবেন, সেটা আমাদেরও প্রত্যাশা। দেশের ক্রিকেট এগিয়ে যাবে, দেশের ক্রিকেট ভালোর পথে চলবে, সেটা আমাদের সবার প্রত্যাশা। রঙ্গির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।